নির্মল করো, এটি নিউজের সারাদিনের আয়োজন, আজ নববর্ষের আয়োজন। আপনারা গতকাল থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, অর্থাৎ গতকাল রাত ৯টা থেকেই আমরা নির্মল করো এই আয়োজনে আলোচনা, তার ফাঁকে ফাঁকে আমাদের কিছু রিপোর্ট দেখাচ্ছি, কিছু পুরনো ফুটেজ দেখাচ্ছি, কিছু পুরনো অনুষ্ঠান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর নির্মল করো এবার আমাদের নববর্ষ পালনের ক্যাম্পেইন হিসেবে নিয়েছি। ছবিটি নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, যেই বাচ্চাটির একটি ক্যারিকেচার, অর্থাৎ বাচ্চাটির আদলে একটি ছবি আঁকা হয়েছে। সেই বাচ্চাটির নাম নাইম। আমরা এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের কথা জানি। সেখানে যখন নাকি ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার ব্রিগেডের দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন, তখন এই পাইপটি আসলে এক জায়গা দিয়ে একটু পানি লিক করছিল। ঠিক এই পাইপটি চেপে ধরার কোনো দরকার ছিল না, কিন্তু তারপরেও এই বাচ্চাটি গিয়ে এই পলিথিনের ব্যাগ দিয়ে মুড়ে এটি চেপে ধরেছে। ওর মুখের যে এক্সপ্রেশন, মুখের যে অভিব্যক্তি, তাতেই বোঝা যায় ও কিছু একটা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আসলে এই ছবিটি আমাদেরকে এই নির্মল করো এই ক্যাম্পেইনটির দিকে এগিয়ে দিয়েছে অনেকখানি। যেই বাস্তবতা আজকে আমরা বর্ষবরণের এই অনুষ্ঠান করছি, কেউ ভুলে যায়নি চুড়িহাট্টার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। কেউ ভুলে যায়নি এই এফআর টাওয়ারে যখন নাকি ভয়াবহ অগ্নিকাণ্ড, এতগুলো প্রাণ গেল, তখন অগ্নি নির্বাপন কর্মীর যে আপ্রাণ চেষ্টা মানুষকে বাঁচানোর, উদ্ধার করবার, এবং নিজে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়লেন, তাকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আর আজকে যারা মঙ্গল শোভাযাত্রায় যেয়েছেন, আমরা মঙ্গল শোভাযাত্রা বলি, অনেক ঢোলের বাদ্য বাজনা নিয়ে সবসময় খুব উৎসব মুখরতা হয়। এবার কিন্তু পদযাত্রা হয়েছে, এবং যেসব মাঙ্গলিক প্রতীকের কথা বলি সেখানে কিছুটা প্রতীকী বিষয় থাকে। আমাদের ভেতরকার যে পশুত্ব, সেটা যেন দূর হয়। সেই পশুত্ব দূর করার আগে প্রতিবাদের একটি চিঠি লিখে গেছে নিজের গায়ের সেই পুড়তে পুড়তে থাকা নুসরাত। একটি কথাই বলে গেছে, আমি এটার প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদের ভাষা নিয়েই বাঙালি আজ 1426 এই বাংলা নববর্ষ উদযাপন করছে। উদযাপনের সারা দিনটিতে যেরকম আয়োজন, সেই আয়োজনে আমরা নির্মল করো এই কথাটি বারবার করে নানাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এখন হয়তো গানে আর আড্ডায় হবে, আর গান, আড্ডা, নানান অভিজ্ঞতা, ছোটবেলার কথা, সেগুলো নিয়ে আমাদের এই পর্বে আছেন ফাহমিদা নবী। ফাহমিদা নবী, অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আমাদের এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে বাংলার যে আমাদের নতুন বছরকে বরণ করবার যে আয়োজন নির্মল করো কথাটা, এবার আমার নিজে থেকেও মনে হয়েছে আমি কি লিখবো, আমি কি বলবো মানুষকে। কিছু মেসেজ দিতে হয়। আমি বলেছি আমি মানুষ, আমি অমানুষ নই, আমি আরও মানবিক হতে চাই। কারণ মানবিকতা ছাড়া মানুষ যে নামের যে বিষয়টা, সেটা আসলে পরিপূর্ণ হবে না। পাখি তো পাখি, পশু পাখির সঙ্গে তো আসলে মানুষের তুলনা হয় না। মানুষের জ্ঞান আছে, বুদ্ধি আছে। সব কিছু মিলিয়ে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এখানে এসে অনেক ভালো লাগছে। আমরা নির্মল করোর এই আয়োজনটিতে ছোট ছোট কিছু প্রতীকী ব্যাপার তুলে এনেছি। ভেতরকার এই আমিটাকে, যে মানবিকতার কথা তুমি বললে, যে মানুষ তো মানুষ, মানুষ হতে হয়, তারপরে একজন ভালো শিল্পী, একজন খারাপ শিল্পী, একজন ভালো ডাক্তার, একজন ভালো ইঞ্জিনিয়ার, তারপরে বাঙালির বাঙালিত্বটা আসলে বোধহয় এখানে আমাদের খুব বলে কয়ে আমাদেরকে মানবিক হওয়ার কথা বলতে হয় না। এটা লালনের দেশ। এখান থেকে রবীন্দ্রনাথ তার অন্য বোধ পেয়েছেন। তিনি একই লাইনে প্রেম আর পূজার কথা যখন যেখান থেকে বলেছেন, সেটা এই পদ্মার হাওয়া, যমুনার একটুখানি বয়ে যাওয়া, তিনি এই এই অঞ্চলটার মধ্যে ঘুরে বেরিয়েছেন। আমি বারবারই একটা কথা বলি যে এই পূর্ববঙ্গে জমিদারির কারণে রবীন্দ্রনাথ এসেছেন বোটে করে। তিনি যেই কবিতাগুলো লিখেছেন, সঞ্চয়িতার আমরা যদি এপাশ ওপাশ করি, তারিখ দেখলে, ক্ষণ দেখলে মনে হবে তো এই তো এখান থেকেই পাওয়া, এই মাটি থেকে পাওয়া এই সারল্য, এই মানবিকতা, এই ভালো লাগা, এই ভালোবাসা।
সেরকম একজন বিশ্ব কবি যখন আমাদেরকে একেবারে জুড়ে আছেন, তখন আসলে বাঙালিরা নতুন করে বারবার করে বলতে হয় না মানবিক মানবিক মানবিক, কিন্তু তারপরেও কোথায় যেন একটা প্রতিযোগিতা থাকে, কোথা থেকে যেন আমাদেরকে একটু ঠেলে দিতে চায়, কোথা থেকে যেন মনে হয় যেন প্লাস্টিক এসে ভাসিয়ে দেবে আমাদের সেই একটা দূরত্ব তৈরি করছে, করার চেষ্টা করে। সেই চেষ্টাটার পেছনেও আমাদের প্রতিবাদটা যেন সব সময় থাকে। সেই প্রতিবাদ সহিংসতার প্রতি প্রতিবাদ, স্ত্রীলতাহানির প্রতি প্রতিবাদ, অ্যাসিড সন্ত্রাসের প্রতি প্রতিবাদ, যৌন সন্ত্রাসের প্রতি প্রতিবাদ, লোভের বিরুদ্ধে প্রতিবাদ, এই লোভের আগুনের বিরুদ্ধে, এই ভূমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ, ব্যাংক লুটের বিরুদ্ধে প্রতিবাদ, সব দিকে একটি শব্দই প্রতিবাদ। এবং প্রতিবাদের উল্টো পিঠে প্রতিবাদ করতে করতে আমরা আরও বেশি মানুষ, আরও বেশি মানবিক। একটা ছোট এরকম ছোট ছোট অনেক উদাহরণ এবার দেখাচ্ছি। ফাহমিদা আপা, তোমার জন্য একটা ছোট রিপোর্ট দেখাই। সহকর্মী রেজওয়ান ফয়েজ দেখেছেন, দেখতে এখন ভালো লাগবে অনেক। সেটি জিন্দা পার্ক, তুমি জানো কিনা? গিয়েছিলাম একবার শুটিং করতে, কি সুন্দর, কিন্তু এটার ভেতরের গল্পটা আরো বেশি সুন্দর। দেখি। তাই? আচ্ছা, কালবৈশাখীর কালো মেঘে বৈশাখের কড়া নাড়ার শব্দটা জিন্দা পার্কের এমন সকালে বিরক্তির বদলে মুগ্ধতাতেই টানে বেশি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামের এই সবুজ উদ্যানের সৌন্দর্য কাছে টানে যে কাউকে। জিন্দা পার্কের এই যে সৌন্দর্য, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো শুনেছেন, তবে এর পেছনে যে একটা সামাজিক দায়বদ্ধতা, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সমাজের জন্য ভালো কিছু করার চেষ্টার একটা গল্প, সেটা কজন শুনেছেন? আজকে আমি আপনাদের একটা কিছু রেখে যাওয়ার জন্য, মানুষের জন্য রেখে যাওয়ার জন্য, একটা পদচিহ্ন রেখে যাওয়ার জন্য। 100 বিঘা জমির জিন্দা পার্ক সেজে উঠল সবুজের ঘেরাটপে। স্কুল, লাইব্রেরি, মসজিদ যাই নির্মাণ হলো, প্রকৃতি আর কংক্রিটের অদ্ভুত সহাবস্থান সেখানে। স্বপ্নটা যে আরো বড়, বাংলাদেশের শান্তিনিকেতন হবে জিন্দা পার্ক। এখানে মানুষের সামাজিক মিলন ক্ষেত্র, গ্রামের মানুষ, এলাকার মানুষ সবাই এসে এখানে খেলাধুলা করবে, মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, অবসর কাটানোর জন্য আসবে, লাইব্রেরিতে আসবে। নিজেদের স্বপ্নটা শুধু নিজেদের মধ্যে নয়, ইচ্ছেটা আরো হাজারো এমন স্বপ্নবাজের নিঃস্বার্থ লোভহীন স্বপ্নের অনুপ্রেরণা হওয়া। প্রতিটা এলাকায় যদি এমন একটা সামাজিক অবকাঠামো বা সামাজিক কমপ্লেক্স গড়ে উঠতো, তাহলে দেশের চেহারাটা কি হইতো, কেমন হইতো, একবার ভেবে দেখেন। এখানেও বাধা আসছে বিস্তর, কখনো বা পথ আটকায় কিছু মানুষের লোভ। তবে মানুষের জন্য কিছু করার ইচ্ছায় এগিয়ে যাবার শক্তি খোঁজেন অগ্রপথিক পল্লী সমিতির সদস্যরা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। শেষ কথাটা শুনে মনটা, এই জন্যই বললাম না যে আমরা মানুষ, আমরা অমানুষ না, মানুষ হতে চাই।
বারবার মানুষ হতে চাওয়ার বিষয়টাই কিন্তু এখানে সত্য, যে তার যে সুন্দর স্বপ্ন এটা কিন্তু খুব সহজ, তার ছিল বলে সে দিতে পারলো, এবং তার যে ভেতর থেকে চাওয়ার যে জায়গাটা, চাওয়ার যে আনন্দটুকু, সেটা যদি সবাই একটু সহযোগিতা করে তাহলে আরো কত সুন্দর হতে পারে। মানে এই লোক কেন কেন বলছি যে যে সিম্পল লিভিং, যেটা যে খুব অল্পতেই তুষ্ট থাকা, এইটাই তো বাঙালি আমরা। এরকম চেয়ে বেশি তো আর এরকম কিছু চাই হাজার না হাজার, আমরা। আমার মনে হয় এটা একটি বড় প্রজেক্ট হয়েছে বলে আমরা একটা রিপোর্ট করেছি, Report, মানে হ্যাঁ। কমিউনিটি বেস, সবাইকে নিয়ে এই সবাইকে ওই মনটা তৈরি করে ফেলেছেন তবারক হোসেন। বাংলাদেশের কিন্তু সব জায়গায় ওরকম, খুব অল্প তার জায়গাটুকু খুব ছোট্ট, পরিষ্কার, নির্ঝঞ্ঝাট, অন্যদেরকে আচ্ছা বসতে দিচ্ছে, আসতে দিচ্ছে, জায়গা ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, দেখেছি। সেরকমই কিন্তু এখানে ওখানে যে সেখানে ঠিক রান্নাটাও যে শহরটা হয়, আমাদের অন্যরকম হয়ে গেছে। একটা খবর জানাই, আমরা ব্রেকিং নিউজে দেখছি যে মিরপুর 14 নম্বরে পপুলার মিলি টাওয়ার, মিলি সুপার মার্কেটে আগুন লেগেছে, ভয়াবহ আগুন, Oh my 10টি ইউনিট God! কাজ করছে। আমরা জানি না যে প্রেক্ষাপটের কথা বলছিলাম, যে চুড়িয়াহাটটার কথা আমরা ভুলিনি, আমরা এফআর টাওয়ারের কথা ভুলিনি, আমাদের সামনে কিন্তু নুসরাতের প্রতিবাদী লাশ। সেই রকম একটি সময়ে আমরা আবারও একটি আগুনের খবর আমাদেরকে আজকে নববর্ষে দিতে হচ্ছে। আমরা হয়তো আবার তলিয়ে দেখলে দেখা যাবে খুবই সস্তা জিনিস দিয়ে খরচ বাঁচানোর জন্য হয়তো ইলেকট্রিকের লাইনটি নেওয়া, অথবা খুব মানে যেখানে একটু জায়গা ছাড়তে হবে, আলো বাতাস দিতে হবে, সেই জায়গাটুকু না রেখে সেখানেও কমার্শিয়াল একটা স্পেস করে ফেলা। এবং অবশ্যই ওখানে হাইড্রেন্ট, ওখানে জল যাওয়ার ব্যবস্থা, ওখানে ফায়ার ব্রিগেডের গাড়িটা যেতে পারে কিনা সেটুকু জায়গা না রেখে সবাই দোকান বসিয়ে ফেলেছে। এটি প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে, প্রতিদিনই আমরা মনে করাচ্ছি, প্রতিদিনই যারা করছেন তারা ভুলে যাচ্ছেন, খালি একজন আরেকজনকে দোষ দিচ্ছেন, আমি না ও। এই আমি না ও করতে করতে একদিন আসলে এই আগুনগুলো আমার, আপনাদের সকলের ঘাড়ে এসে পড়বে, এরকম আমরা আশঙ্কা, এরকম একটা, এটাকে আমরা বলি খারাপ ব্যাপার, সেটার মধ্যে বাঙালি যেতে চায় না। আজকে নববর্ষে তো আমাদের এই প্রত্যয়টা হওয়াই উচিত। অনেক বড় বড় বিল্ডিং আমরা দেখেছি, সংবাদের কোনো, আমাদের এই নিউজের এই আয়োজনের কোনো এক সময় ছোট্ট একটু ফিলার দেখাতে চাই, নীনাকাব্য বিল্ডিংটি, সেখানেও স্পেস ওরা কেমন করে ছেড়েছে, একটি কমার্শিয়াল জায়গায় একেবারে, ওখানে অনেক জায়গার অনেক দাম, যে কোনো একটি ছোট্ট এতটুকু স্পেসের দাম, কিন্তু সেটাও কিভাবে রাবীন্দ্রিক, সেখানে কত কাব্যিক, কত পরিবেশ বান্ধব, কত চমৎকার। আমরা এই আয়োজনটির একটা ছোট্ট ফিলার হিসেবেও আমরা ওটা তৈরি করেছিলাম। নিশ্চয়ই আমার সহকর্মীরা এটা দেখাবেন। আমি একটু ফাহমিদা নবী, এখন কি বলতে ইচ্ছা করছে এই নির্মল করো এই বিষয়টা নিয়ে? এক দুই লাইন গানে বলতে ইচ্ছা করছে, নাকি ছোটবেলার কোনো গল্প? আমার মানে সবকিছু, এই যে এই মুহূর্তের যে আগুন লাগার ব্যাপারটা, হঠাৎ করে কিন্তু ভিতরে এখন মানে কেমন লাগছে যে আমরা অশান্তি হচ্ছে। বৈশাখের একটা মূল্যবোধ আছে কিন্তু, বা মানে আমাদের যে কোনো মানে একটা বলে না আয়োজন, আমরা যে আনন্দ করি, সেই আয়োজনের আনন্দের কিন্তু একটা মূল্যবোধ আছে, একটা মেসেজ, একটা মানে একটা বার্তা থাকে। সে বার্তায় আসলে আমার এখন আসলে কি যে বলবো, আমার ছোটবেলার একটা কথা মনে হচ্ছে। বাবাকে দেখতাম, আম্মাকে দেখতাম যে সবসময় সবাইকে নিয়ে একটা আনন্দ করতো, কিন্তু প্রত্যেকের বাড়িতে ওই যে পরিবেশ বান্ধব জায়গা ছিল, সে জায়গায় কিন্তু আমাদের না এত কিছু ভাবতে হতো না। আঙিনা ছিল, মানে রিফ্রেশমেন্টের যে বিষয়টা, সেটা খুব বান্ধব ছিল। মানে বলে না যে একটা প্রিয় কোনো অর্থবোধক জায়গা, আমরা তো গ্রামের মানে অনেক পাড়ার মাঝখানে অনেকে সবাই মিলে একটা বট গাছ লাগায়, যে এখানে গিয়ে সবাই মিলে বসবো, একটু ছায়া নেব। আমি একটা কথা বলি, আমার ফাহমিদা আপা, গ্রামে টামে তো অনেক জায়গায় যাওয়া হয়, নিশ্চয়ই লক্ষ্য করেছো, কোথাও কোথাও দেখা যায় কোনো বাড়ির কাছে একটা মানে
জলের একটা হ্যাঁ। মানে মটকা যেটাকে বলে হ্যাঁ, বড় একটা কালো, হ্যাঁ, এবং সেটা সুন্দর করে পরিষ্কার করা, গোছানো, ওটার উপরে ঢাকনি একটা দেয়া। একটা একটা গ্লাস বা মগ এটা দেওয়া, রাখা আছে। ঢাকনা দেওয়া, প্রতিদিন এটা পরিষ্কার করছে, জলটা পরিষ্কার রাখছে। এবং আমি এখনো প্রশান্তি। আমি এত যাই গ্রামে, আমি এখনো দেখি যে আম, গরু ছাগলের জন্য কোথাও কোথাও একটু আছে। জল রেখে দেওয়া, ভালো আমি সেটা পরিষ্কার থেকেই একটু বলছি জল। একটা বিষয় যে আমরা এখন শহরে থাকি, অ্যাপার্টমেন্ট, আমাদের দরজা বন্ধ, কাউকে আমাদের- চিনবো না, আমি কিন্তু কাউকে অনেকে দেখা, চিনি না, হ্যাঁ, কারোর সঙ্গে কারো কিন্তু দেখা হয় না, এবং প্রাইভেসি নামের একটি বিশেষ বিশেষণ একটা আমাদের লাগে। বিশেষণ লাগে, এবং এটা কিন্তু আমাকে খুব বেদনা দিচ্ছে এই মুহূর্তের সবকিছু মিলিয়ে। আমার ছোটবেলার ওই আঙিনাটা মনে পড়ছে, আর অ্যাপার্টমেন্টের অসহ্য মানে একটা মানে কলহ, কলহ ঠিক কেউ না কেউ একজন করছে। স্বার্থপরতা। স্বার্থপরতা। সবাই হয়তো মিলে আছে, সামাজিক যেটাকে বলে সামাজিকতা, একটা মানুষ কিন্তু গন্ডগোল লাগাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আসলেই পরিবেশ বান্ধব নয়, সমাজের জন্য সেটা গ্রহণীয় নয়। আমার খুব আসলে মনটাই খারাপ লাগছে। আমরা নীনা কাব্য নিয়ে আমাদের একটা ছোট্ট একটা ফিলার বেশ কয়েকদিন ধরে চললো, সেটা নিশ্চয়ই দেখাবো। তার আগে এনার্জি প্যাক একটা বড় কোম্পানি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারা বিদ্যুতের নানান ডিভাইস ইত্যাদি তৈরি করে, বড় বড় পাওয়ার জেনারেটর ইত্যাদিও তৈরি করে, খুব মানে হার্ডওয়্যার আর কি, মানে হ্যাঁ, খুব কাঠখোট্টা একটা শুনেছি। ব্যাপারে। কিন্তু তাদের অফিসে যে পরিবেশ বান্ধব, আলো বাতাস প্রত্যেকটা কর্মীকে তারা যেভাবে তারা শান্তি দেয়। শান্তি দেয়, একটু দেখি। হ্যাঁ, প্লিজ। আগামীর জন্য সবুজ পৃথিবী, এই প্রত্যয়ে যে প্রতিষ্ঠানের পথ চলা, তাদের তো নিজেদেরই সৃষ্টি করতে হয় উদাহরণ। কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রকৃতি সংরক্ষণের ব্রত যাদের, তাদের নিজ জীবনেই দেখা যায় এর প্রতিফলন। ফসিল জ্বালানি না পুড়িয়ে সাইকেলে পথ চলা বা প্রচলিত বিদ্যুতের বদলে সৌরবিদ্যুতের ব্যবহার। আগামী প্রজন্মের জন্য শক্তি সঞ্চয়, এমন ভাবনা থেকেই তেজগাঁয়ে গড়ে উঠেছে নান্দনিক এনার্জি সেন্টার। নকশা ও নির্মাণশৈলীর কারণে ২৭,২০০ বর্গফুট আয়তনের এনার্জি প্যাকের প্রধান এই কার্যালয়ে দিনের বেলা বৈদ্যুতিক বাতি জ্বালাতে হয় না। ভবনের ভেতরে প্রাকৃতিক আলোর অবাধ প্রবেশ সব প্রয়োজন মেটায়। তুমি নির্মল করো মঙ্গল করো, কবি অনেক বছর আগে লিখে গেছিলেন। এটা আজও আছে, আগামীতেও থাকবে। আমরা যদি এটা বুঝি, আমরা যদি এটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাহলে আমরা আমাদের সমাজকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের সবচেয়ে বড় আজকে চ্যালেঞ্জ যে আমাদের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, সেই অস্থিরতা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। প্রকৃতির কাছাকাছি থাকা, যত বেশি থাকা যায়, প্রকৃতিতে যে শক্তি আছে সেই শক্তিটাকে যতভাবে বেশি ব্যবহার করা যায়, তাহলে আমরা যেটা বলি তুমি মঙ্গল করো, নির্মল করো তুমি, মঙ্গল করো তুমি, এটা খুব সহজেই পরিস্ফুটিত হবে। আমরা সমাজে, আমরা দেশ জাতি হিসাবে পৃথিবীর বুকে আরও উঁচু করে তুলে দাঁড়াতে পারবো। ছাদে রয়েছে ১৫ কিলোওয়াটের সৌরশক্তি উৎপাদন ব্যবস্থা, আর কার্বন মুক্ত ভেরিয়েবল রেফ্রিজারেন্ট ফ্লো এয়ার কন্ডিশনার ব্যবহার করা হয় ভবনের ভেতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এনার্জিটাকে ধরে রাখতে চাই। এই ভবনে মোটামুটিভাবে আমরা ২৫% বিদ্যুৎ সাশ্রয় করি। এই প্রতিষ্ঠানে কর্মরত সবার কাছেই প্রকৃতিকে ভালোবাসা ও সংরক্ষণ একজন মানুষ হিসেবে কমিটমেন্ট। ওনারা আসলে অফিস এনভায়রনমেন্টে মানে ভালোভাবে যাতে আমরা কাজ করতে পারি অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসেবে, নট এ এমপ্লয়ি, সেখানে সবসময়ই ওনারা চেষ্টা করেন। এবং আমিও দীর্ঘ ১২ বছর এনার্জি প্যাকে, কিন্তু এনার্জি প্যাকে আমি কখনোই অফিস পরিবেশ ফিল করিনি। আমার সবসময় মনে হয় ভালো, আমি আমার বাসায় যতটুকু সিকিউর, আমি আমার অফিসে ততটুকুই সিকিউর। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। এই যে মানে নিরাপত্তা বোধটা
মানে কাজের জায়গাটা, মানে এই যে আমাদের আরাম। কর্মক্ষমতা, মানে কাজটা আদায় করে নেওয়া, কাজটা ভালোভাবে ভালোবেসে যাতে করতে পারি, সেটার জন্য যে একটা সহযোগিতা। হ্যাঁ, একটা পরিবেশ তৈরি দরজা খুলে করতে দেয়া। হয়, সেটাও একটা কিন্তু একটা বড় ব্যাপার। আর আমরা কোথায় খালি মনে এই যে হচ্ছে যে এখানে যখন বলছিল কথাটা, উম, এসো শ্যামল সুন্দর বাহ। আলো তব তব হরা দিশা হরা সঙ্গ সুধা বিরোহিণী জাগিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এই যে শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর না ভাবলে মানবিক বা মানুষ হওয়ার কোনো দরকার নাই। কারণ সত্যি কথা বলি মুন্নি, যে গরু ছাগলের তো কোনো জ্ঞান নাই, মানুষকে তো বিধাতা জ্ঞান দিয়েছেন। তো সেটা যদি আমরা প্রতি মুহূর্তে সেটাকে না কাজে লাগাই তাহলে আসলে হবে না। আমরা কি সবসময় ফাহমিদ আপা কি পছন্দ করি যে করতে হবে, দিতে হবে, কাজে লাগাতে হবে, এইরকম এই মানসিকতা? মানে আমরা কি একটু এরকম ডিস্টেন্স থেকে সবসময় কথা বলি, নাকি পার্টিসিপেটরি, মানে আমি করি, তারপরে আরেকজনকে একটু ধরিয়ে দেই, চোখে চোখ রাখি। আমাদের দুটি চোখই তো অনেকগুলো সিসি ক্যামেরার সমান, তাই না? আমি যদি তোমার দিকে খেয়াল রাখি তুমি অসুস্থ হবে না, আমি যদি তোমার দিকে খেয়াল রাখি তুমি নোংরা করতে পারবে না, আমি যদি তোমার দিকে খেয়াল রাখি তুমি একটা ভালো কাজ করে তুমি নিশ্চয়ই আনন্দ পাবে, কারণ আমি তোমার বন্ধু, আমি তোমাকে অনুপ্রাণিত করব, উৎসাহিত করব। আবার ঠিক উল্টোটাও আমার তোমার দিক থেকে আমার হতে পারে। সো আমরা মানে সবসময় অন্য কেউ, আমরা কি চাই যে অন্য কেউ করে দিবে আর আমরা বলে করা উচিত, বলা উচিত, সেরকম না। আমি যেমন আমি নিজে করি, আমি কে করলো না করলো আসলে সেটা আমার আর পারি না, বলতে বলতে টায়ার্ড। তা আমি যখনই কিছু করি, মানে আমি বাইরে গেলাম, কোথাও খেলাম, আমি ওই কাগজটা আমার ব্যাগে রাখি, বাহ, যেখানে বাস্কেট আছে ওখানে ফেলবো। অসম্ভব, এটা আমার দ্বারা হবেই না। তো কে কি করলো, তো আমি হঠাৎ করে কখনো কখনো, আমি যেহেতু ধানমন্ডিতে থাকি, আমার রাস্তায় কিন্তু আমি তখন পুলিশ হয়ে যাই। আমি হাঁটি, কাউকে কিছু দেখলে স্ট্রেট বলি, আমাকে কেউ মাইন্ড করলে আমার কিছু করার নাই, কারণ এটা আমাকে বলতে হবে। কারণ আমি যদি সামাজিকতা মানে এই দায়বদ্ধতার জায়গায় আমি মানে এটাই তো ওনারশিপ, হ্যাঁ সঠিক থাকি, তাহলে আমি কেন বলবো না? একদম। আমি একটা লেখা লিখেছিলাম কিছুদিন আগে, আমার খুব বলতে ইচ্ছা করছে, বলবো কি? হ্যাঁ, অবশ্যই। পরিবেশ বান্ধব একটা বিষয়। ধানমন্ডি 5 নম্বরে একটা মাঠ আছে ছোট, ওখানটা 4 আর 5-এর মাঝখানে, ওখানে এত দুর্গন্ধ হতো, সবাই জানলা বন্ধ করে রাখে, কেউ কিছু বলে না। তো সেটা নিয়ে না আমি এত, ঠিক আমার যা মনের কথা আমি ঠিক সেভাবে লিখেছি। আমি কিছুদিন পরে গিয়ে দেখলাম যে বিষয়টা একটু, এবং ওখানে আর কিছু হচ্ছে না। কিন্তু কমিউনিটি বেসড হলে, সবাই মিলে হলে, ধরো নোংরাটা তো কিন্তু সবাই মিলে করেছে, কেউ বলবে না। না, নোংরাটাও তো ধানমন্ডি 5-এর মানে এই তো এলিট মাঝখানে, হ্যাঁ, ধানমন্ডি শব্দটির মধ্যেই কিন্তু এক ধরনের এলিট ব্যাপার আছে। কিন্তু এলিট যে আপনার বাড়িতে মার্বেল লাগানো আর ঝাড়বাতি কতটা ভেতরে ঢুকলে তো আর গন্ধ শোনা যায় না, কিছুই এসে যায় না। এলিট হলো আপনার ব্যবহারে, আপনি আসলে আপনার এই জায়গা। না, আমি একটা প্রশ্ন করেছিলাম, একজনকে, যে আচ্ছা আপনি জানলাটা তো বন্ধ করে রেখেছেন, হ্যাঁ, তো আপনি জানলা খুললেই কিন্তু গন্ধ আসবে। মানে না, আমি জানলাটা বন্ধ করে রাখি, আমি অনেক বলেছি, কিছু লাভ হয়নি। আমি বলছি, একবার বলেন, দুবার বলেন, 3বার বলেন, আপনি 5বারের বার, আপনি 3বারই তো করতে হয়, আপনি না হয় 5বারের বারে আপনি অ্যাকশনে যান। আপনি যদি অ্যাকশনে না যান, আমি যেমন আমি কখনো কখনো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে ট্রাফিকিং করি, এগুলো ধানমন্ডিতে বেশি। আমি তো তোমার ছোটবেলার গল্প শুনতাম যে তুমি এরকম যে তুমি ঝাড়ু দিতে নেমে যেতে, নিজে শহীদ মিনারে আমি ঝাড়ু দিয়েছি শুটিং এর আগে। হ্যাঁ, মানে সেটা তো মানে এটা হলো স্বতঃস্ফূর্ততা, যে আচ্ছা আমাদের কাজটা আমরা সবসময় চেয়ার টেবিল সরাই, পরিষ্কার করি, এটা ঠিক আছে। কিন্তু মানে তুমি লিটারালি তুমি চাইতে যে তোমার গ্রামের জায়গাটা তোমার সুন্দর থাকুক, তোমার ঘরটা সুন্দর, তোমার উঠানটা ঝকঝকে থাকুক, মানে
এটাও এন্ট্রি তুমি আমার আগেকার দিনের বাড়িগুলো যে একটা ঢুকতেই যে একটা গাছ থাকতো না, ওই শিউলি ফুলের গাছ, তারপরে দরজাটা যে দরজার উপরে বগেনভেলিয়া, মাধবীলতার মতো, হ্যাঁ, কুঞ্জলতা হ্যাঁ, যেটা, হ্যাঁ। জি। এখন তো সেসব নাই। মনে করে যে আমার বাসা তো সুন্দর, মানে এখন তো সেসব নাই, আবার নাই কেন, গাছ কি নাই, না গাছ না আছে কিন্তু সবই আমরা আছে, লাগাই না। আমাদের মনটা নাই। আচ্ছা, আমরা খুব হিংসুটে হয়ে গেছি। তার মানে এই যে নির্মল করো, এটা বোধহয় নিজের সঙ্গে নিজেরই কথা বলা। একদম। এবং আমরা ছোটবেলায় বিশ্বাস করতাম যে নববর্ষের একটা নতুন কিছু পড়তে হয়, নববর্ষে যা যা করব সারা বছরই তারই একটা রেশ থাকবে। সেই বিশ্বাসটা কিন্তু একটা বড় একটা ব্যাপার। বিশ্বাস মানে একটা শক্তি। সেই শক্তি থেকেই আজকে নববর্ষে আমরা সবাই মিলে, আর পরিবার ভাবি তাদেরকেই, যারা আপনারা বসে দেখেন, মনে রাখেন, প্রত্যেকের নাম ধরে চেনেন, প্রত্যেকের ভুল ভ্রান্তিগুলো বলেন। অনেক সময় বলেন যে এটা কেন ভালো হচ্ছে না, এটা কেন বারবার দেখাচ্ছে, এখানে কেন দুইবার থেমে গেল, চারবার কেন করছে। এগুলো সত্যি সত্যি এটা আমার কাছে খুবই ভালো লাগে যে এটাও বোধহয় এটাই বাঙালিত্ব। না না, এটা একটা পরিবারের মতো একদম। এটা পুরোটাই বাঙালিত্ব। আমি বলছি এটা শুধু বাংলায় সম্ভব, বাংলাদেশে সম্ভব। কারণ মনে করে ঘরের ভিতরে যে চ্যানেলটা চলে যায়, সেই চ্যানেলটার প্রতি তাদের যে একটা একটা মায়া, একটা দায়িত্ব, মনে হয় যেন সবচেয়ে ভালো আমার সন্তানটা যেমন হোক, সবচেয়ে ভালো আমার চ্যানেলটা সেরকম হোক। তো সেই পরিবারের সঙ্গে আমরা নির্মল করো এটা বলছি। আপনারা যারা দেখছেন, শুনছেন, দেশে বা বিদেশে যারা, অনেকে অনলাইনে আমাদের এই অনুষ্ঠানগুলো একটু পরেও দেখেন, সরাসরি যখন হয় তখনও দেখেন, তারপরেও দেখেন, সবাই মিলে আমরা অনেক বড় পরিবার। বড় পরিবারের দুটি একদম শক্ত হাত এবং একটা পরিষ্কার মন থাকলে কোথাও ময়লা থাকবে না, কোনো লোভের আগুনে কোনো বিল্ডিং পড়বে না, কিচ্ছু হবে না। একটা ছোট্ট বিরতিতে যাব। নির্মল করো আমাদের বর্ষবরণের সারাদিনের আয়োজন। সঙ্গে ফাহমিদা নবী আছেন, তার সঙ্গে নানান স্মৃতির অলিগলিতে আমরা ঘুরছিলাম। কথা হচ্ছিল সততা স্টোরে যাওয়ার কথা, ঘুরেও চলে এসেছি ব্রেকের মধ্যে। ফাহমিদা পা কেমন লাগলো? এবং সেই ভালো লাগা মন্দ লাগাটা কিন্তু তুমি একটু সুরেলা কণ্ঠেই নিশ্চয়ই বলবে। আমার ওই যে বললাম না, ওই গানটা যে শুনছিলাম ওটা মাথার মধ্যে রয়ে গেছে। আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাহে। মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার যে একটা, সেটা না পুরনো একটা অনুভূতিতে নিয়ে যায়। এই গানকেও সেই নির্মল করার ক্যাম্পেইনের বলতে পারি। মানে অন্তরের সখাকেই তো আরেকবার করে বারবার করে আমরা ডাকি, কোথায় হারিয়ে যাই নির্মল, আমাদের নির্মলতা মলিন হয়ে যায়, সেটা আবারও আমরা হয়তো আবার রিফিল করতে চাই, সেটাও তো হতে পারে। আবার এটা প্রতি মুহূর্তের একটা, আমরা যখনই কোথাও যাই কেউ বলতে পারবে না যে এই নতুনত্বটা নতুনভাবে দেখছি ঠিকই, কিন্তু বিষয়টা আসলে রূপান্তর, আমরা অতীতেই ফিরে যাই বারবার। বাহ, একদম খুবই সুন্দর। অতীতে একটু ফিরি আর কি। যদি আমরা বলি যে আমাদের এই নববর্ষে অনেক কিছু ওগুলো একটু দেখতে ইচ্ছা করে, তালপাতার পাখাটা, যে তালপাতার পাখা, যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম। জানো ওটা আমরা ঘুরতাম নাগরদোলা। হ্যাঁ, নাগরদোলা আমি কিন্তু কখনো। আজকে কি পুরনো ঢাকার আবার একটু ট্র্যাডিশন, দুই রকমের পঞ্জিকা, এটাও আমি জানি যে এটা বোধহয় সলভ করা সম্ভব।
চান্দ্র হিসাব যেটা, তারপরে আকবরের পঞ্জিকা, তারপরে আমরা দেখলাম যে 80-র দশকে হঠাৎ করে এই নববর্ষের দিনটা কেমন জানি উদযাপন আলাদা করা হয়ে গেল, মানে দুই বাংলায় কেমন করে আলাদা হয়ে গেল। সেটার মধ্যেও এক ধরনের হয়তো রাজনীতি আছে, এটা বোধহয় হয়তো বলে কয়ে ঠিক করে ফেলা যায়। অনেক সময় দাবি করা হচ্ছে বাংলা একাডেমির হিসেব অনুযায়ী আজকেই নববর্ষের দিন হওয়া উচিত, সেই আকবরের পঞ্জিকা যদি আমরা মানি। আবার অন্যদিকে ওই যে চাঁদের ক্ষয় একটা দিন হিসাব একেবারে আদি লোকনাথ পঞ্জিকা অনুযায়ী সেটা আবার আগামীকাল। সো দুই রকমের, মানে একটা উৎসবে আবার দুই রকমের উৎসবটা পালন হয়, আবার রিচুয়াল গুলাও একটু আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে পুরনো ঢাকার আজকে হচ্ছে মানে শেষ দিন, মানে নববর্ষের পুজো আর্চাটা হয়তো কালকে হবে। আজকে সাফসুত্র হচ্ছে, চড়ক পূজা একটা মানে তান্ত্রিক একটা ব্যাপার। চড়ক পূজাটা দেখলে তুমি ভয় পাবে নিশ্চয়ই, কিন্তু দেখো সাধনায় কি না হয়। এটা তান্ত্রিকরা যেটা করে আর কি, নিশ্চয়ই সেই মহাকালীর কথা নিশ্চয়ই জানো, কামরূপ কামাখ্যা, সেখানে তান্ত্রিকদের একটা আনাগোনা, এবং সাধন দিয়ে যে শরীরটাকে আলাদা করে ফেলা যায় তার একটা প্রকাশ। যে শরীরে এত বড় বড় সূচ ঢুকানো হচ্ছে, কোনো অনুভূতি নাই, অনুভূতিটা আসলে মন দিয়ে, শরীর আর মন আর অনুভূতিটা এবং শরীরটা যে দুইটা জিনিস, তার একটা প্রমাণ দেখি আমরা চড়ক পূজার। এটা হলো একটু আগেই। সত্যি এটা সারা ইন্ডিয়াতে এই যে তান্ত্রিকরা বিভিন্ন জায়গায় তাদের এক এক জায়গার ট্রাইবালদের রীতি অনুযায়ী এটা পালন করে, এবং এটা এক ধরনের আসলে করে দেখানোরও ব্যাপার আছে যে ভেতরের অনুভূতিটা আলাদা করে রেখে শরীরটা যে একটা খোলস, সেটাও একটা বোঝানোর একটা ব্যাপার, একেবারে চলন্ত প্রমাণ সেটা। এখানে কিছু সায়েন্স আছে অবশ্যই, বিজ্ঞান, এবং সেটা নানা রকমের যোগ সাধনার পরে অবশ করে ফেলা, নিজেই ইচ্ছা করলে আমি হয়তো পারবো এটা যোগ সাধনা করলে, সেইটা দিয়ে। আমরা কি কোনো একটা গান শুনি আমাদের গত বছরের, মানে ফাহমিদা তুমি একটা গান করবে নাকি আমরা মাহতাবের একটা গান শুনি? গত বছর আমাদের অনুষ্ঠানে ওই এমন মানব সমাজ কবে হবে, এই গানটা শুনি আমরা। হ্যাঁ, সোনা এলো ভেরো গুলি, নেবে না কেউ কাঁধের ঝুলি, ইতর আতরাফ বলি, ইতর আতরাফ বলি, দূরে ঠেলে নাহি দেবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে? যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে,
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। আমির ফকির হয়ে এক ঠাই, সবার পাওনা পাবে সবাই। আমির ফকির হয়ে এক ঠাই, সবার পাওনা পাবে সবাই। আশরাফ বলিয়া রেহাই, আশরাফ বলিয়া রেহাই, ভাবে কেহ নাহি পাবে। এমন মানব সমাজ কবে গো সৃজন হবে। ফাহমিদা, এমন মানব সমাজ কবে সৃজন হবে? এই মানব সমাজের জন্যই তো আমরা বোধহয় লড়ছি। সৃজনশীলতা আসলে এটা না পরিবার, পথে ঘাটে, স্কুল, কলেজ, নিজের প্রত্যেকটা জিনিসকে না একটা নিজের মনের ভেতরে বানাতে হয়, তৈরি করতে হয়। আমার ভেতরেই পরিবার, আমার ভেতরেই স্কুল, কলেজ, খেলার মাঠ, আনন্দ, দুঃখ, সুখ, সব কিছু আমার ভেতরে। যে একটু আগে দেখলাম যে মন এবং আত্মা এবং শরীরের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, সেটা সুন্দর করে আমার যদি মাথা, আমার মন, আমার মাথা যদি না বলে আমার হাত কিন্তু নড়বে না। এক্স্যাক্টলি, সেটারই পরীক্ষা। সেটাই তো, সৃজনশীলতাটাকে প্রতিদিন চর্চা করতে হয়। রবীন্দ্রনাথের কথা আছে না যে মুহূর্তের অনুভূতিকে জাগ্রত করো। আহা, মুহূর্তের অনুভূতি। যাই হোক, এই মুহূর্তের অনুভূতি নিয়ে আমরা অনেক কাল বাঁচতে চাই, মুহূর্ত অনিঃশেষ হোক। আমরা আমাদের এই মুহূর্তগুলো মিলে যখন নাকি সেকেন্ড, মিনিট, ঘন্টা হয়, তখন আবার অনেক সময় মনে হয় যে কোথায় যেন একটু বাড়াবাড়ি রকমের শাসন আছে, অর্থাৎ ছাড়তে হবে, অন্য আরেকজনকে স্পেস দিতে হবে। সেই ছাড়াটাও মধুর, অবশ্যই স্পেস দেওয়াটাও মধুর। আমাদের খবরের জন্য স্পেস দিতে হবে অবশ্যই। আর এরকম একটা চমৎকার মানুষের সঙ্গ, আড্ডা, সেটাও ছাড়তে হচ্ছে। আপনাদেরকে একটু খানিকের জন্য অপেক্ষায় রাখতে হচ্ছে। আমরা নিউজ আওয়ার এক্সট্রা এবং পলিটিক্স প্লাসেও এই আয়োজন নিয়ে আরও অন্য অতিথিদের নিয়ে আসছি। সবাই নির্মল করো এই বিষয় নিয়েই কথা বলবেন। তার আগে ফাহমিদা আপাকে ছাড়ার আগেও তো শেষ হইয়াও হইল না শেষ। তার খুব পছন্দের, খুব প্রাণের, মানে এই এত সব গল্প করার পরে যেই গানটি করতে ইচ্ছে করছে সেটা শুনতেই এই পর্বটি শেষ রাখছি। দেখা হচ্ছে নিউজ আওয়ার এক্সট্রায়। সবাইকে অনেক শুভকামনা। অনেক আড্ডা দিলাম, অনেক কিছু দেখলাম, যেটা দেখে আমার মন ভরে গেছে। যদি সমাজটা এমন হয় তাহলে তো তুলনাই হয় না, কারণ বাংলাদেশের মতো এত সুন্দর এমন দেশ কোথাও খুঁজে পাবো না। তো এখন হঠাৎ করে আমার একটা গান মনে আসছে, আমারই গান, ওটাই শোনাই সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা। তুমি কে বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী।